আমরা যাব আজকে আলিপুর জেল মিউজিয়াম। বাচ্চা বড় সবার একটা অদ্ভুত আবেগ জড়িয়ে থাকার জায়গা কিন্তু আলিপুর জেল মিউজিয়াম। প্রচুর ইতিহাস এবং প্রচুর বেদনাদায়ক ইতিহাস। এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, রীতিমতো কিন্তু আমার গায়ে একটা শিহরণ জেগেছে। তার সঙ্গে সঙ্গে বুকের ভেতরে একটা হাহাকারও থাকে, একটা দুঃখ থাকে, একটা কষ্ট থাকে। চোখ থেকে জল কিন্তু বেরিয়েই আসে সে সমস্ত ইতিহাসে ফিরে গেলে। যাই হোক, এবার বলবো যে আলিপুর জেল মিউজিয়ামে যেতে হলে তোমরা কিভাবে যাবে। আমি এই মুহূর্তে হাজরা চার মাথার মোড়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমার বাঁদিকে চলে যাচ্ছে পার্ক স্ট্রিট, আমার ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রাসবিহারী, আর আমার সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু শিশুমঙ্গল রাস্তা, শিশুমঙ্গল হসপিটালের দিকে যাচ্ছে। আর ঠিক আমার সামনে যে রাস্তা, এখান থেকে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাব আলিপুর জেল মিউজিয়াম। ট্রান্সপোর্টেশন ভেরি ইজি। যারা হাওড়া থেকে আসবে বা শিয়ালদা থেকে আসবে বা ধর্মতলা থেকে কেউ আসছে, যারা যেখান থেকেই আসবে তারা কিন্তু হাজরাগামী যে কোনো বাসে উঠে যাবে। ভাড়া খুবই কম নেবে। হাজরাগামী যে কোনো বাসে উঠে তোমরা হাজরা স্টপেজে নামবে, আর নেবে কাউকে জিজ্ঞেস করবে যে জেল মিউজিয়াম যাব, সবাই অন্ধ ব্যক্তিও হাত ধরে দেখিয়ে দিতে পারবে। তোমরা জিজ্ঞাসা করবে কালীঘাট ব্রিজ যাব। কালীঘাট ব্রিজটা ঠিক টপকালেই কিন্তু শুরু হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম, একদম ডান হাতে। সালটা ছিল 1947, দিনটা ছিল 15ই আগস্ট। ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে আমাদের ভারত এক স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। তাই এই দিনটি আমাদের সকলের কাছে গর্বের দিন। তবে ভারতের এই স্বাধীনতা একদিনে আসেনি, কিংবা কোনো অনুনয় বিনয়ের মাধ্যমে আসেনি, বরং বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এসেছিল এই স্বাধীনতা। ভারতবর্ষে ইংরেজরা সপ্তদশ শতক থেকে বাণিজ্য করার জন্য বসতি স্থাপন করে। তারপর এরা ধীরে ধীরে হাত বাড়ায় ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করার দিকে। অবশেষে এদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। তারপর থেকে শুরু হয় ভারতীয়দের ওপর ইংরেজদের শোষণ এবং অত্যাচার। এখানে থেমে থাকে না এরা। এরপর শুরু করে ভারতের বহু মূল্যবান সম্পত্তি লুট এবং তা ব্রিটেনে পাচার। এর ফলে ব্রিটেন ফুলে ফেপে ওঠে এবং ভারতবর্ষে দেখা দেয় মহামারী এবং দুর্ভিক্ষ। 1905 সালে বাংলার বিপ্লবীদের রুখতে সেলুলার জেলের আদলে তৈরি করা হয় এই আলিপুর জেল। জেল মিউজিয়ামের পুরো পরিবেশটা যেমন তেমন, ঠিক এই জায়গাটায় আসতেই বুকের ভেতরটা না ছ্যাদ করে উঠলো। এটা মানে বলে বোঝাতে পারবো না। সারা শরীরে একটা বিদ্যুৎ চলে যাচ্ছে, এরকম একটা পরিবেশ এখানে। আর অলরেডি গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো ভেতরটাও কিন্তু ভারী হয়ে গেছে। 1926 সালে আলিপুর জেলে ফাঁসি হয়েছিল স্বাধীনতা সংগ্রামী অনন্তহরি মিত্র এবং প্রমোদ রঞ্জন চৌধুরীর। একইভাবে 1931 সালে এই জেলে দীনেশ গুপ্তকে ফাঁসি কাটে চড়ায় ব্রিটিশ সরকার। 3 বছরের ব্যবধানে 1934 সালে দীনেশ মজুমদারেরও একই পরিণতি হয়েছিল। ফাঁসি মঞ্চের এলাকায় প্রবেশ করা মাত্রই বহু বেদনাদায়ক ইতিহাস চোখের সামনে একেবারে জলজল করে উঠছিল। ফাঁসির পরে সেই সমস্ত মৃতদেহগুলিকে নিয়ে আসা হতো এই ঘরটিতে। এটি হলো এখানকার পোস্টমর্টম ঘর। ফাঁসি মঞ্চ সংলগ্ন একটি গ্যালারি তৈরি করা হয়েছিল, যেখানে বিপ্লবীদের বন্দী করে রাখা হতো এবং ফাঁসির মর্মান্তিক সেই দৃশ্য তাদের দেখানো হতো। 19 শতকের শেষের দিকে একের পর এক বহু অগ্নিপুরুষের জন্ম হয় ভারতবর্ষে। তাদের মধ্যে মতিলাল রায়, কানাইলাল দত্ত, রাসবিহারী বসু প্রমুখ ব্যক্তিত্ব কথা না বললেই নয়। স্বাধীন ভারতের স্বপ্ন এবং ভারত মায়ের প্রতি ভালোবাসা এই সকল বিপ্লবীদের এত কঠিন এবং এত শক্ত করে তুলেছিল যে কোনো শৃঙ্খলই এদেরকে বাঁধতে পারেনি। কানাইলাল দত্তেরও ফাঁসি হয় এই আলিপুর জেলে। তবে তার ফাঁসির ইতিহাসে লুকিয়ে রয়েছে এক বেদনাদায়ক ইতিহাস। দলের একজন বিপ্লবী নরেন গোস্বামী সেই সময় দলের প্রতি বিরোধিতা করে
এবং কানাইলাল তার প্রতিশোধ নিতে গিয়ে তাকে হত্যা করে। নরেন গোস্বামীকে হত্যার অভিযোগে কানাইলালের ফাঁসির সাজা হয়। যেদিন কানাইলালের ফাঁসি হয় তার আগের দিন কানাইলালের দাদা আসেন তার সঙ্গে দেখা করতে এবং বলেন, ভাই তোমার চশমাটা আমাকে দিয়ে যাও, শেষ স্মৃতি হিসাবে আমাদের কাছে রাখবো। তখন কানাইলাল বলেন, হাই পাওয়ারের চশমা দাদা, এখন নিও না, ফাঁসি মঞ্চে উঠতে গিয়ে যদি কোনো রকম হোঁচট খাই ইংরেজরা বলবে ভারত মায়ের সন্তান মৃত্যুর আগেই ভয় পেয়ে গেল। তুমি আমার চশমা আমার সব দেহর সঙ্গে আমার ফাঁসির পরেই নিয়ে যেও। আলিপুর জেলের যত ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ইতিহাস যেন ততটাই স্পষ্ট এবং বেদনাদায়ক হয়ে উঠছে। এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং ডক্টর বিধানচন্দ্র রায়কে যেই কক্ষে আটক করে রেখেছিলেন ইংরেজরা। ডাক্তার বিধানচন্দ্র রায় কারারুদ্ধ অবস্থায় এই জেলে বহু বছর ডাক্তারি করে প্রচুর বিপ্লবী বন্ধুদের প্রাণ বাঁচিয়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, সুভাষ বোস। সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেন। এই কক্ষটিতে কারারুদ্ধ ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি ছিলেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। 1919 সাল থেকে 1922 সালের অসহযোগ আন্দোলনের সময় বাংলার একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং ব্রিটিশ নির্মিত পোশাকের ওপর নিষেধাজ্ঞার সূচনা করেছিলেন। তিনি প্রথম ইউরোপীয় পোশাক পুড়িয়ে খাদি পোশাকের পরিধান করেন। ভারতের স্বাধীনতার ইতিহাস আমাদের কারোর কাছেই অজানা নয়। আমরা কেউ একটু বেশি জানি, কেউ বা একটু কম জানি। আমাদের ভারতের স্বাধীনতা আমাদের কাছে গর্ব, আমাদের অহংকার। কিন্তু আজ রাজনৈতিক দলাদলিতে এই অহংকার কোথায় যেন হারিয়ে যেতে বসেছে। এক এক সময় মনে হয় এটাই কি সেই স্বাধীন ভারত যার জন্য বিপ্লবীরা এত কষ্ট করেছিল, এত মায়ের কোল খালি হয়েছিল? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয়? অবশ্যই জানিও। প্রতিটি ভিডিও করার সময় আমরা কিন্তু প্রচুর কথা বলি তোমাদের সাথে, কিন্তু বিশ্বাস করো এই জায়গায় গিয়ে আমার যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আমি কথা হারিয়ে ফেলেছি, আমার মনটা খুব ভারী হয়ে গেছে। বলার কিছু নেই, খালি দেখছি আর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি নেহেরু সেল দেখতে। জওহরলাল নেহেরুকে এই সেলেই কিন্তু কারারুদ্ধ করে রাখা হয়েছিল। দেখো তো, চিনতে পারো কি ইনিকে? হ্যাঁ, ঠিকই ধরেছ, ইনি হলেন ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরুর মেয়ে। মেয়ে আসতেন বাবার সঙ্গে দেখা করতে। ওই বেদিতে বসেই সমস্ত কথাবার্তার আদান প্রদান হতো। আলিপুর জেলে আসলে মিউজিয়ামটি একবার ঘুরে দেখে নিও। স্বাধীনতা সংগ্রামের সময় সংগ্রামীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের তলোয়ার সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। মিউজিয়ামে প্রবেশ করা মাত্রই পৌঁছে যাবে সেই সময়ের ইতিহাসে। আলিপুর জেল মিউজিয়ামের সবথেকে বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটি জায়গায় একটি করে বারকোড স্ক্যানার আছে। তোমরা চাইলে সেই স্ক্যানারটা স্ক্যান করে কিন্তু সমস্ত ইতিহাস সঙ্গে সঙ্গে সেখানেই শ্রবণ করে নিতে পারো। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রের নিচে ব্যবহার কোন সালে হয়েছিল এবং কার কোনটি অস্ত্র সমস্ত ডিটেলস দেওয়া আছে। কারণেই প্রথমেই উল্লেখ করে দিলাম, এখানে ঢুকলে ইতিহাস একেবারে চোখের সামনে চকচক করবে। ইংরেজদের নির্মম অত্যাচারের এই দৃশ্য তোমাদের চোখ আড়াল করতে পারবে না। এইভাবে পায়ে কাঠ বেঁধে, কোমরে দড়ি বেঁধে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হতো বিপ্লবীদের সারা শরীর।
ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠলে এখান থেকে তোমরা ধনঞ্জয়ের সেলটিও দেখে নিতে পারবে। ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলে তোমরা এই মিউজিয়ামটি দেখে নিতে পারবে। আন্দামানের সেলুলার জেলের আদলে তৈরি এই মিউজিয়ামটি। 1923 সালে 17 জানুয়ারি থেকে প্রায় 3 মাস বন্দী ছিলেন কাজী নজরুল ইসলাম এই কক্ষে। এই কক্ষটির মধ্যে প্রবেশ করা মাত্রই আমি চমকে উঠেছিলাম, মনে হচ্ছিল সবটাই যেন সত্যি। যাই হোক, ভালো করে লক্ষ্য করো জেলের জীবনযাপন কতটা বেদনাদায়ক। ওই ছোট্ট একটুখানি জায়গার মধ্যে বিছানা, সেখানে থাকার প্রচুর লোক, তার সঙ্গে যেখানে থাকা সেখানে খাওয়া, রান্না করা, জামা কাপড় কাচা এবং টয়লেটটাও কিন্তু ওই একই রুমের মধ্যে। এই কারণে আমরা কথায় কথায় বলে থাকি, আর যাই হোক বাবা, যেন জেলের ভাত না খেতে হয়। এতটাই কষ্ট এবং বেদনাদায়ক জীবনযাত্রা জেলের। আমাদের এই বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ উৎসবগুলির মধ্যে একটি, যার নিদর্শন স্বরূপ এই 2-1টি মূর্তিও দেখে নিলাম। জেলের ভেতরে আরো একটি মিউজিয়াম আছে, সেটিও কিন্তু দেখার মতন। তোমরা ঘুরে দেখে নিও, ভালো লাগবে। বাংলা স্বাধীনতা সংগ্রামে মহিলা বিপ্লবীদের সংগ্রাম দেখতে হলে এই ওপরের মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে হবে একবার। আলিপুর জেল মিউজিয়াম এতটাই বড় যে বলে বোঝাতে পারবো না। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, চতুর্দিক ঘুরে দেখার পর প্রচন্ড খিদে পেয়েছে। হাতে 1 কাপ কফি নিয়ে এগিয়ে গেলাম যে কিছু যদি খাবার দাবার খেয়ে নেওয়া যায়, তার কারণ আরো অনেক কিছু দেখার বাকি, সেই সময়টা তো দিতে লাগবে। তাই একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাকিটুকু দেখে নেব। এরপর জেল মিউজিয়ামের আরো একটি আকর্ষণ, লাইট অ্যান্ড সাউন্ড, যেটির টিকিট মূল্য 100 টাকা মাথা পিছু। টাইমিং সন্ধ্যে 6টা থেকে 6টা 40। আর হ্যাঁ, মনে রেখো, সোমবার কিন্তু পুরো মিউজিয়াম বন্ধ থাকে। আমার সকল ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ রইল, বাড়ির সকলকে নিয়ে একবার আলিপুর জেল মিউজিয়াম ঘুরে যেও। এখানে আসলে তবেই কাছ থেকে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ বুঝতে পারবে। আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে আলিপুর জেল মিউজিয়ামের ইতিহাস তোমাদের কাছে তুলে ধরা। বাকিটা রইল তোমাদের হাতে। অবশ্যই ঘুরে যেও, দেখে যেও, আশা করছি ভালো লাগবে। তাই বলবো, সকলে এসো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও আমাদের প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো।